লেখিকা মৌসুমী হাজরার খলনায়িকা। কিরে, তুই নাকি প্রতিদিন গার্লফ্রেন্ড চেঞ্জ করিস? মেয়েটা কি সব শুরু করেছে বলতো? আজ আবার তোকে নিয়ে কি সব লিখেছে সংবাদ মাধ্যমে। এই সব বাড়িতে সবাই দেখলে কি ভাববে বলতো? হার্দিকের হ্যাংওভারে মাথাটা ধরে আছে। তার মাঝেও ঋষির কথাগুলো কানে যেতেই বলল, বাড়িতে কে কি ভাবলো আমার দেখার দরকার নেই, আমি এইসব নিয়ে পরোয়া করি না। ঋষি বলল, তা বলে এইসব তোকে নিয়ে লিখলে তোর ইমেজ নষ্ট হয়ে যাবে না? আর সেদিন নাকি তুই ড্রিঙ্ক করে হাই স্পিডে গাড়ি চালিয়েছিস, সবই তো লেখা আছে এর মধ্যে। হার্দিক জলের মধ্যে লেবুর রস মিশিয়ে বাঁকা হাসি হেসে বলল, কি নাম রে মেয়েটার, মানে সাংবাদিকের? ঋষি বলল, সোহিনী সেন। হার্দিক মনের মধ্যে কিছু একটা ভেবে হেসে বলল, মেয়েটার দম আছে বলতে হবে, মনে হয় আমার বিশাল বড় ফ্যান, নয়তো এত কিছু ওর জানার কথা নয়। ঋষি বলল, তুই এই ব্যাপারটাকে এত সহজ করে দেখিস না তো। কাল তোর বাবা আমায় ফোন করে জিজ্ঞাসা করছিলেন তোর ব্যাপারে। আমি কোনোভাবে বুঝিয়ে বলেছি এই সব মিথ্যে, তোর নামে অপপ্রচার চালানো হচ্ছে। হার্দিক একটু রেগে বলল, তোকে এইসব কে বলতে বলেছে? আর এটা তো কোনো অপপ্রচার নয়। কি যেন নাম মেয়েটির? হ্যাঁ, সোহিনী নাকি? ও তো সত্যি কথাই লিখেছে। আমার বাবা, অমরেশ সেনগুপ্তকে বলে দিস আমার ব্যাপারে বেশি যেন না ভাবতে। আমি কোনোদিন ওই বাড়ি ফিরবো না। ঋষি হার্দিকের রক্তলাল চোখ দেখে বুঝতে পারল এই সময় এইসব কথা বলা যাবে না। তাই তাড়াতাড়ি কথা ঘোরানোর জন্য বলল, তা তুই ঠিক বলেছিস, মেয়েটার দম আছে, নয়তো এই প্রথম তুই একবার নাম শুনেই মেয়েটির নাম মনে রেখে দিলি। মেয়েটির নাম সোহিনী, সোহিনী সেন। সোহিনী, এইসব কি ঠিক হচ্ছে? হার্দিকের পার্সোনাল লাইফ নিয়ে এত গভীর লেখা কেন স্যার? সমস্যা কোথায়? পাবলিকের তো ভালোই লাগছে, কোথাও কোনো সমস্যা তো হচ্ছে না। তাছাড়া আমি সব সত্যিটাই তো লিখেছি, মিথ্যে বা বাড়াবাড়ি করে তো কিছু লিখিনি। না, তা ঠিক, তবে হার্দিকের মতো এত বড় একজন জনপ্রিয় অভিনেতাকে নিয়ে টানা হেঁচড়া না করলেই নয়। কিছু মনে করবেন না স্যার, সাংবাদিকের পেশায় আসার সময় ওইসব ভয়, সংকোচ, লজ্জা এইসব আমি বিসর্জন দিয়ে এসেছি। তবে আমার মনে হয় আপনি বোধহয় কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছেন। ওদের অনেক ক্ষমতা সোহিনী, তার থেকেও বেশি ক্ষমতা কলমের, সেটা আমি বিকিয়ে দিতে পারি না। আপনি ভয় পাবেন না, চিল করুন, চিল। পাবলিক হেব্বি মজা পাচ্ছে এইসব নিউজে, কিন্তু ওর ফ্যান ফলোয়ার্স, সে আমি সামলে নেব। সোহিনীর উপর অনেক ভরসা আছে স্যারের। এই মেয়েটি কদিন এসেই ঝড় তুলে দিয়েছে, কয়েকজনের মুখোশ টেনে খুলেছে, এর জন্য মাঝে মধ্যে হুমকিও পেয়েছে, কিন্তু সোহিনী কোনো পরোয়া করেনি। কিন্তু এখন বিষয়টা সম্পূর্ণ আলাদা। হার্দিক সেনগুপ্ত বড় একজন অভিনেতা, আর তার বাবা অমরেশ সেনগুপ্ত একজন বড় নেতা। এই শহরে তার ভীষণ নাম আছে। তার মতো সৎ নেতা আর মানুষ খুবই কম আছেন। তার চোখে এইসব পড়লে মুশকিল। তিনি নিজের ছেলের এই রকম খবর শুনে রিয়াক্ট তো করবেন। তুমি কি আজ একটু বাড়ি আসতে পারবে? কিছু কথা ছিল তোমার সাথে। আমাকে ফোন করার আগে আমার ম্যানেজারের সাথে একটু কথা বলে নেবেন, আমি ভীষণ ব্যস্ত থাকি। বাবা তার নিজের ছেলেকে ফোন করবে, তার জন্য ম্যানেজারের সাথে আগে কথা বলতে হবে। হ্যাঁ হবে, কারণ আমি ব্যস্ত থাকি। কি নিয়ে ব্যস্ত থাকো? প্রতিদিন গার্লফ্রেন্ড চেঞ্জ করো, রাত হলে ড্রিঙ্ক করে হাই স্পিডে গাড়ি চালাও, এইসব নিয়েই তো ব্যস্ত থাকো তুমি। হ্যাঁ বেশ করি, আমার লাইফ আমি বুঝবো, আপনাকে নাক গলাতে হবে না আমার লাইফ নিয়ে। কিন্তু সবার কাছে আমার নাক কাটা যায়, কেউ মুখে কিছু বলার সাহস পায় না, কিন্তু আড়ালে হাসাহাসি করে। অমরেশ সেনগুপ্তর ছোট ছেলে এত বড় অভিনেতা হয়ে জীবনটাকে এইভাবে নষ্ট করছে। কি বললেন? মানুষ কি বলে আমাকে? আপনার ছোট ছেলে? এত ভুল ধারণা নিয়ে থাকেন কি করে? মানুষ আমাকে আপনার নামে চেনে না, মানুষ আপনাকে আমার নামে চেনে। আর বেশি যদি সমস্যা হয় আমাকে নিয়ে, তাহলে মনে করবেন আপনার একটি মাত্র ছেলে, আপনার বড় ছেলে শ্রীকান্ত সেনগুপ্ত। হার্দিক সেনগুপ্ত আপনার কেউ না। রাখুন এবার ফোনটা। এই রকম একটা ছেলের জন্ম দিয়েছো তুমি, বাবার সাথে কিভাবে কথা বলতে হয় তাই জানে না। ফোনটা রেখে অমরেশ বাবু তীক্ষ্ণ স্বরে কথাগুলো বললেন হার্দিকের মাকে। তিনি ভয়ে আর কষ্টে জড়ো হয়ে বসে আছেন। শ্রীকান্তর স্ত্রী মনিকা এসে তাকে নিয়ে গেল, কারণ মনিকা জানে এই সময় এখানে তার শাশুড়ি মা থাকলে হার্দিকের উপর সব রাগ শ্বশুর মশাই তার শাশুড়িকে অপমান করে মেটাবেন। মনিকা এই বাড়িতে এসে বুঝেছে হার্দিকের এই বাড়ির প্রতি কোনো টান নেই।
সে শ্রীকান্ত আর মনিকার বিয়ের দিন এই বাড়ি এসেছিল, আর তার কয়েক বছর পর শ্রীকান্ত আর মনিকার মেয়ের অন্নপ্রাশনের দিন এসেছিল হার্দিক। বহুবার বলার পরেও আর আসেনি। প্রথম প্রথম মনিকা ভাবতো হার্দিক নিজের জীবন নিয়ে একা থাকতে চায়, কারোর সাথে যোগাযোগ রাখতে চায় না। কিন্তু ছোট ছোট বিষয়গুলো খুঁটিয়ে দেখার পর বুঝতে পেরেছে তা কিন্তু নয়। হার্দিক তার মায়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখে। দাদা শ্রীকান্তর কোনো প্রয়োজন হলে আগে সে ভাইকে পায়। তারপরেও যে কেন এই বাড়িতে থাকতে চায় না হার্দিক, তা মনিকা বুঝতে পারে না। নেতা অমরেশ সেনগুপ্তের দুই ছেলে শ্রীকান্ত আর হার্দিক। শ্রীকান্ত বড় বিজনেসম্যান আর হার্দিক একজন নামকরা অভিনেতা। সমাজের কল্যাণে অনেক ভালো কাজ করেছেন অমরেশ বাবু, তাই প্রতিবার প্রচুর ভোটে জয়লাভ করে আজ এই জায়গায় আসতে পেরেছেন তিনি। শ্রীকান্ত বড় বিজনেসম্যান, বহু মানুষ তার সাথে কাজ করেন। আর একদিকে হার্দিক জনপ্রিয় অভিনেতা, এতটাই জনপ্রিয় যে এখন সবাই তার নামে তার পরিবারকে চেনে। ঋষি আবার এসে বলল, দেখেছিস আজকের খবরে তোকে নিয়ে কি লেখা হয়েছে? তুই নাকি তোর বাবার ছত্রছায়ায় আছিস, তাই তোকে কিছু বলার সাহস কেউ পায় না। হার্দিকের রাগে চোখ লাল হয়ে গেল, সাথে সাথে বলল, কে এই সোহিনী সেন? আমার সাথে কথা বলাবার ব্যবস্থা কর। শুটিংয়ের জন্য সিঙ্গাপুর যেতে হবে হার্দিককে। তাড়াতাড়ি রেডি হয়ে এয়ারপোর্টের দিকে গাড়ি নিয়ে এগিয়ে চলল। ঋষি হার্দিকের হোয়াটসঅ্যাপে সোহিনীর ফোন নাম্বার পাঠালো। নাম্বারটা পাওয়ার পর আবার বাঁকা হাসি হেসে নাম্বারটায় কল করলো হার্দিক। সোহিনী ফোনটা রিসিভ করতেই, হ্যালো মিস সোহিনী, চিনতে পারছেন আমাকে? সরি, নাম না বললে চিনতে পারবো না। যার এত বড় ফ্যান, যাকে নিয়ে প্রতিদিন কিছু না কিছু লিখছেন, আর তাকেই চিনতে পারছেন না? ও আচ্ছা, এবার বুঝলাম। নমস্কার, হৃদয় সেনগুপ্ত। হৃদয় সেনগুপ্ত? এই নামটা আপনি জানলেন কি করে? এটা তো কারো জানার কথা নয়। ওই যে বললেন আমি আপনার বিশাল বড় ফ্যান, তাই আপনার ব্যাপারে খোঁজ খবর তো সব রাখতেই হয়। কি চাইছেন আপনি? টাকা? আমার ইমেজ এইভাবে নষ্ট করছেন কেন? ইমেজ আপনার আদৌ আছে? কয়েকটা ফিল্ম করে নিজেকে বিশাল বড় সেলিব্রিটি ভাবছেন? তা ভাবুন, যেদিন মানুষ আপনার ওই বস্তা পচা ফিল্ম দেখে দেখে বোর হয়ে যাবে, সেদিন ধপ করে আকাশ থেকে মাটিতে পড়বেন। বাবার ছত্রছায়ায় আর কদিন। আপনার বাবার জন্য কেউ কিছু বলতে পারে না আপনাকে, কিন্তু আমি ভয় পাই না। কি বলতে চান আপনি? ট্যালেন্ট আছে আপনার, সেটা ভালোভাবে কাজে লাগান। মদ খাওয়া, ঢিসুম ঢাসুম মারপিট না দেখিয়ে ভালো কিছু মুভি করুন না, যাতে মানুষ তথা সমাজের মনে একটা ভালো প্রভাব পড়ে। রাখলাম হৃদয়বাবু, আমার অনেক কাজ আছে। রাগে ফোনটা গাড়ির মধ্যে জোরে ছুড়ে দিল হার্দিক। এই মেয়েটা গভীর জলের মাছ, কিন্তু এইসবের তো কোনো পরোয়া করে না হার্দিক সেনগুপ্ত। কিন্তু এই মেয়েটার কথাগুলো এত তীক্ষ্ণভাবে বুকে বিঁধল কেন? নাকি বাকি মেয়েদের সাথে সোহিনীকেও গুলিয়ে ফেলেছিল সে? সব মেয়ে তার জন্য পাগল, হার্দিককে পাওয়ার জন্য সবকিছু করতে রাজি, অথচ হার্দিক নিজে ফোন করে সোহিনীর সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু সোহিনী এইভাবে অপমান করলো। ঋষি আগেই বলেছিল ব্যাপারটাকে এত সহজ করে দেখা চলবে না। মেয়েটির কথায় কিছু একটা আছে যা সোজা বুকে এসে লাগে। আবারও কিছু একটা মনে করে হাসলো হার্দিক। এত এত নায়িকার ভিড়ে এমনই একজন খলনায়িকা চেয়েছিল সে। ফোনটা বের করে সোহিনী কল করলো। ও প্রান্তে ফোনটা ধরতেই সোহিনী বলল, কাজ হয়েছে। মৌচাকে ঢিল মেরেছি, এক এক করে সব বেরিয়ে আসবে। শিকারী নিজেই আজ আমাদের জালে ফেসেছে। শুনলাম তুই মুভিটা করছিস না? ঋষির কথা শুনে হার্দিক ফোন থেকে মুখ তুলে তাকালো। কিছুটা অবাক হয়ে বলল, তুই কবে থেকে আমার মন পড়তে শিখলি? আমি তো এখন কাউকে কিছুই জানাইনি। ঋষি বেশ অ্যাটিটিউড নিয়ে বলল, আরও জানি, তোর জন্য ফিল্ম মেকারের বড় ক্ষতি হতে চলেছে। তুই এই ফিল্মটা না করলে ভালোই লোকসান হবে। হার্দিক এবার কৌতূহল হয়ে প্রশ্ন করলো, তুই কি করে জানলি? ঋষি বলল, তুই তাহলে সিঙ্গাপুরের শুটিংয়ে গেলি না কেন? তুই তো মাঝ রাস্তা থেকে ফিরে এসেছিস। হার্দিক এবার উঠে বসে বলল, বেশি না বকে বলতো, তুই এই সব কি করে জানলি? তুই তো এই শহরেই ছিলিস না। ঋষি হার্দিকের কাছে গিয়ে বসে বলল, কেন, তোর সবচেয়ে বড় ফ্যানের কাছ থেকে জেনেছি। হার্দিক অবাক হয়ে বলল, আমার বড় ফ্যান? কে সে? ঋষি বলল, কেন চিনিস না নাকি? সোহিনী সেন, যে দিনরাত তোকে নিয়ে লেখালেখি করছে। হার্দিকের ফোনটা বেজে উঠল। ফোনটা ধরতেই, হ্যালো হার্দিক, অনেকদিন হলো দেখা হয়নি, চলো আজ মিট করি। আজ তো পসিবল না। না, আমি কোনো কথা শুনবো না, আজ দেখা করতেই হবে। ওকে, সন্ধেবেলা ক্লাবে চলে এসো, ওখানেই থাকবো। ওকে, বাই বেবি, লাভ ইউ। ফোনটা রাখার পর ঋষি জিজ্ঞাসা করলো, কে ফোন করেছিল? হার্দিক কিছুতেই নামটা মনে করতে পারছিল না, তাই ফোনের কল লিস্টে চেক করে বলল, আয়েশা। ঋষি অবাক হয়ে বলল, গার্লফ্রেন্ডের নামও মনে রাখতে পারিস না তুই? কেমন করে সব হ্যান্ডেল করিস?
হার্দিক সিগারেটটা ধরিয়ে বলল, হ্যান্ডেল করার তো কিছু নেই, সবাই জানে আমি ওদের মধ্যে কাউকেই ভালোবাসি না, কাউকে আই লাভ ইউ বলি না। ওরা থাকতে চায় থাকুক, আমার কি? আমি এইসব প্রেম ভালোবাসায় বিশ্বাসী নই, টাকার কাছেই সব। ঋষি বলল, যেদিন প্রেমে পড়বি সেদিন বুঝবি। হার্দিক হেসে বলল, এইসব পাঠশালায় আমি নেই ভাই, আমার একটা কাজ কর, যেভাবেই হোক সোহিনী সেনের সাথে দেখা করার ব্যবস্থা করে দে। ঋষি হাসতে হাসতে বলল, ভাই এই তো তুই প্রেমে পড়েছিস, নামটা তো ভালোই মনে রেখেছিস। হার্দিক রাগ দেখিয়ে বলল, ধুর, এইসব কিছুই না, দেখলামই না তাকে একবারও, তবে আমার কোনো ইচ্ছে ছিল না দেখা করার, কিন্তু মেয়েটি যেন আমাকে তার কাছে ডাকছে, আমার সম্বন্ধে এত ইনফরমেশন পাচ্ছে কোথায়, কিছু একটা রহস্য আছে। ঋষি বলল, তোর ইচ্ছে আজই পূরণ হবে, ক্লাবে আজ পার্টি আছে, পেজ 3 রিপোর্টার সোহিনী নিশ্চয়ই এই পার্টিতেও আসবেই। সন্ধ্যের দিকে রেডি হয়ে বেরিয়ে পড়ল হার্দিক আর ঋষি। যদিও হার্দিকের যাওয়ার ইচ্ছে প্রায় ছিলই না, কিন্তু সোহিনী সেনকে একবার দেখতেই হবে। আজ পর্যন্ত কারোর সাহস হয়নি তাকে নিয়ে লেখার, এই প্রথম কেউ এই সাহস দেখিয়েছে, তাকে তো একবার দেখতেই হয়। হার্দিকের এমন মানুষই ভালো লাগে, সমালোচক না থাকলে বোঝা যায় না কতটা উন্নতি করতে পারা গেছে। ঋষি বারবার মনে করিয়ে দিল, আজকে তোর আয়েশার সাথে দেখা হচ্ছে, নামটা আবার ভুলে যাস না, নয়তো একদিন সবার সামনে জুতো পেটা খাবি। হার্দিক হাসলো, মনে মনে ভাবলো, কেউ তাকে ভালোবাসে না, সবাই অভিনেতা হিসেবে, আর তার টাকা ভালোবাসে। উফ বেবি, তুমি এসেছো, আমি ভাবতেই পারছি না তুমি আমার জন্য সময় বের করে এলে। ঋষি কানে কানে বলল, ভাই নামটা ভুলে যাস না, আয়েশা। হার্দিক বলল, নাম ভুলে গেলেও সমস্যা নেই, বেবি বাবু বলে চালিয়ে দেব। আয়েশা হার্দিকের কাছে এসে তাকে জড়িয়ে ধরলো। গল্প করতে করতে ঋষি এসে কানে কানে বলল, সোহিনী সেন এসে গেছে। হার্দিক চোখটা বন্ধ করে নিল, এই প্রথম কোনো মেয়ের জন্য সে অপেক্ষা করছে, কিছু তো একটা আছে মেয়েটার মধ্যে, নইলে আজ পর্যন্ত কোনো মেয়ের জন্য এত ভাবেনি হার্দিক, এই প্রথমবার কারোর কথা এত ভেবেছে সে। সোহিনী নিজের কাজ করতে লাগলো, সবার সাথে কথা বলল, সকলের কাছে এখন সোহিনী পরিচিত, খুব কম সময়ে মেয়েটি বেশ অনেকটা জায়গা করে নিয়েছে। হার্দিকের সামনাসামনি হলো সোহিনী, শ্যামবর্ণা লম্বা ছিপছিপে চেহারা সোহিনীর, মুখে কোনো মেকআপ নেই, একদম সাধারণ, পরনে সাদা কুর্তি, নীল জিন্স, কিন্তু চোখ দুটো খুব তীক্ষ্ণ, যেন মনের সবটুকু কথা সে পড়ে ফেলতে পারে। হার্দিক নিজেও জানে না কতক্ষণ সে সোহিনীর চোখের দিকে তাকিয়েছিল। সোহিনী একটু হেসে হার্দিককে এড়িয়ে চলে গেল। হার্দিকের যেন এটা বুকে এসে বিঁধল। আয়েশা পেছন থেকে ডাকলো সোহিনীকে। সোহিনী আবার ফিরে এলো আয়েশার দিকে, সেখানে দাঁড়িয়ে ছিল হার্দিক, ঋষি আর আয়েশা। সোহিনী কাছে আসতেই আয়েশা রেগে বলল, আপনি সোহিনী সেন, পেজ 3 রিপোর্টার? ঠিকই চিনেছেন। পোশাক আশাক দেখলেই তো বোঝা যায় কত টাকা স্যালারি আর জোটে কপালে, তাই অন্যের কথায় মানুষের নামে ভুলভাল কথা লিখে নাম কামিয়ে টাকা রোজগার হয়। তা বলুন ম্যাডাম, আমি কার নামে ভুলভাল লিখেছি? কেন, হার্দিকের নামে? তা উনি তো সামনেই আছেন, উনি কিছু বলছেন না কেন আমাকে? ওনাকে জিজ্ঞাসা করুন আমি ভুল কিছু লিখেছি কিনা। হার্দিক মনে মনে হাসতে লাগলো আর ভাবলো, মেয়েটার মধ্যে একটা পাওয়ার আছে, কথা বলার স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজে আরও যেন সেই ব্যক্তিত্ব ফুটে উঠছে। আয়েশা আবারও বলল, তা আপনার মতো মেয়েদের থেকে আর কি আশা করা যায়, কি বা ট্যালেন্ট আছে? দুদিন পর হার্দিকের কাছে টাকা পেয়ে ওর নামে ভালো ভালো কথা লিখতে শুরু করবেন। সোহিনী হেসে বলল, সবাইকে নিজের মতো কেন মনে করেন? সব মেয়ে তো রিচ ছেলে দেখে গলায় ঝুলে যায় না আপনার মতো। আর আমার ট্যালেন্টের কথা বলছেন, ওই তো একটা মুভি করেছেন, এমন অভিনয় করলেন যে আর চান্সই পেলেন না অন্য মুভিতে। আর তারপর নাক আর ঠোঁট যে প্লাস্টিক সার্জারি করে এলেন, তাতেও কোনো লাভ হলো না। হার্দিক এবার থাকতে না পেরে হো হো করে হেসে উঠল। আয়েশা রাগ করে বলল, তোমার গার্লফ্রেন্ডকে এইভাবে অপমান করলো আর তুমি হাসছো? ব্রেকআপ তোমার সাথে, আমাকে একদম ফোন করবে না। ঋষি ফিসফিস করে হার্দিককে বলল, তুই তো নামই মনে রাখতে পারিস না, আর তুই করবি ফোন? এই বলে দুজনে আবার হাসতে শুরু করলো। আয়েশা রেগে চলে গেল। সোহিনী বলল, সরি মিস্টার সেনগুপ্ত, আমার জন্য আপনার ব্রেকআপ হয়ে গেল। হার্দিক হাসি থামিয়ে একদম সিরিয়াস হয়ে সোহিনীর চোখের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ। পিছন থেকে একজন সোহিনীকে ডাকতেই সোহিনী চলে গেল, কিন্তু যাওয়ার সময় কয়েকবার পিছন ফিরে অবাক হয়ে তাকালো। হার্দিকও তাকিয়েছিল, কিন্তু এই থ্যাংক ইউ এর কারণ বুঝতে পারল না সোহিনী। পার্টি শেষ, যে যার বাড়ি ফিরতে ব্যস্ত। হার্দিক সোহিনীর গাড়ির কাছে এসে বলল, কালকের খবরে কি লিখবেন হার্দিক সেনগুপ্তর ব্যাপারে, যে সদ্য ব্রেকআপ হয়েছে তার? সোহিনী ভ্রু কুঁচকে বলল, একই খবর বারবার দিলে পাবলিক ঠিক মজা পাবে না, আপনার লাইফে বহু মেয়ের আনাগোনা,
হার্দিক বলল, অন্য কিছু লেখার হলে একটা ছোটখাটো ইন্টারভিউ তো নিতে হবে। সোহিনী হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, ইটস টু লেট। হার্দিক বলল, এই শহরে তো রাত হলেই মানুষের আসল জীবন শুরু হয়, নাকি হার্দিক সেনগুপ্তের সাথে এত রাতে বেরোতে ভয় লাগছে? সোহিনী কিছুটা অ্যাটিটিউড নিয়ে বলল, আমার গাড়িতে চলুন, আপনার গাড়িতে গেলে অনেকে চিনে ফেলবে। হার্দিক হেসে গাড়ির দিকে গেল। সোহিনী থামিয়ে বলল, আপনি গাড়ি ড্রাইভ করবেন না, আমি করব। কপেক খেয়ে আছেন কে জানে। গাড়ি চলছে ফাঁকা রাস্তায়। সোহিনী একটু জায়গা খুঁজছে কথা বলার জন্য, কিন্তু খুব ফাঁকা জায়গা হলে চলবে না, তাই একটু লোকালয়ের মধ্যে খুঁজছে। হার্দিক পাশে বসে আছে। কিছুক্ষণ পর বলল, আমি আজ ড্রিঙ্ক করিনি। এ তো দারুণ ব্যাপার, হৃদয় সেনগুপ্ত পার্টিতে এসে ড্রিঙ্ক করেনি, স্ট্রেঞ্জ। আমি সত্যি বললাম, বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। আচ্ছা, আপনি আমার আসল নাম জানলেন কি করে? এটা জানা কি অসম্ভব কিছু? আপনার গ্রামের বাড়িও আমি জানি। ঠিকই ভেবেছিলাম। কি? আপনি যতই আমার সমালোচনা করুন না কেন, আপনি আমার বড় ফ্যান। সোহিনী হাসলো। কাছে কয়েকটা দোকান দেখে দাঁড়ালো। এখানে বসার জায়গাও আছে। দোকানগুলো সারা রাত খোলা থাকে। আশেপাশের বিল্ডিংগুলো কল সেন্টারের অফিস, তাই অনেকেই মাঝরাতে এখানে খাবার খেতে আসে। গাড়ি থামিয়ে সোহিনী একটা রুমাল দিয়ে বলল, মুখটা ঢাকা নিয়ে নামুন, নয়তো কেউ চিনে ফেলবে। সোহিনীর কথা মতো রুমাল ঢাকা নিয়ে হার্দিক নামলো। এই প্রথম কোনো রাস্তার দোকানে বসে চা খেলো হার্দিক, তাও কোনো মেয়ের সাথে। সোহিনী এবার বলল, আপনার ব্রেকআপ হলো আমার জন্য, তাও আপনি আমাকে থ্যাংক ইউ বললেন কেন? ধুর, আমার এইসব মেয়েদের ভালো লাগে না। কি বলছেন এইসব? দিনে দুপুরে ব্রেকআপ করছেন, এত এত গার্লফ্রেন্ড আপনার, আর আপনি বলছেন ভালো লাগে না? তারা নিজেরা আসে, নিজেরাই চলে যায়। তার মানে আপনি ধরে রাখতে জানেন না? আমি কাউকেই ধরে রাখি না, কেনই বা রাখবো বলুন? তারা সবাই হার্দিককে ভালোবাসে, হৃদয়কে নয়। শান্তির ঠাঁই পেলে ধরে রাখতাম, কোথাও শান্তি নেই। মানুষ সব স্বার্থের জন্য কাছে আসে। সাধারণ মানুষ হোক বা বড় অভিনেতা, সবাই কিছু না কিছু কষ্ট বয়ে বেড়াচ্ছে। রাত আরো গভীর হলো। সোহিনী হার্দিককে বাড়ি পৌঁছে দিয়ে চলে গেল। অনেক বেলার দিকে ঘুম ভাঙলো হার্দিকের। খেয়াল হলো সোহিনীর দেওয়া রুমালটা তার কাছেই রয়ে গেছে। সোহিনীকে ফোন করে বলল, হার্দিক, আপনার রুমালটা তো আমার কাছেই রয়ে গেছে। সোহিনী হাসতে হাসতে বলল, থাকুক, আপনি তো আর কোথাও পালিয়ে যাচ্ছেন না। মনে মনে সোহিনী বলল, আপনাকে পালাতে দিলে তো? এই দিনগুলোর জন্য অনেক প্ল্যান করেছি। তুই আগুন নিয়ে খেলছিস মা, সে আর ফিরবে না। তোর কিছু হয়ে গেলে আমরা কিভাবে বাঁচবো? বন্ধ কর এই সব, সবকিছু নতুন করে শুরু কর। শহরে আর যেতে হবে না, এখানে গ্রামের বাচ্চাদের পড়া, তাদের বড় কর। সোহিনী বলল, ফিরবো তো মা, তার আগে যে অনেক কাজ বাকি। গ্রামের বাচ্চাদের কি শেখাবো? অন্যায় দেখলে চোখ কান মুখ বন্ধ রাখতে? মা আর কোনো কথা বললেন না। তিনি জানেন, যে ভাঙনের খেলায় সোহিনী মেতেছে তাতে কেউ ছাড় পাবে না। কি করে তিনি সব থামাবেন? ছেলের মুখটা তিনি এক মুহূর্তের জন্য ভুলতে পারেন না। জ্বলন্ত শরীরটা পুড়ে গিয়েছিল। শেষবার জড়িয়ে ধরে বিদায় তিনি দিতে পারেননি। সেই একই আগুন এখন সোহিনীর চোখে। এই আগুন সব ধ্বংস করতে পারে, কিন্তু এই আগুন যদি সোহিনীকেও শেষ করে দেয়। এইসব ভাবতে ভাবতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সোহিনী রেডি হয়ে গেছে। কিছুদিন গ্রামে থেকে এবার শহরে যাবে। এই কটা দিন সোহিনীকে 3-4 বার কল করেছিল হার্দিক। হয়তো তাকে নিয়ে নতুন কোনো খবর না দেখায়। সোহিনীর কথা মনে হয়েছিল, কারণ হার্দিকের ব্যাপারে শুধু একজনে লিখতে পারে, তা হলো সোহিনী সেন। কিন্তু হার্দিকের ফোন রিসিভ করেনি সোহিনী। শিকারীর কাছে এত তাড়াতাড়ি যেতে নেই, ধীরে ধীরে পা ফেলে এগিয়ে যেতে হয়। ফোনটা বের করে সোহিনী দেখলো এখন বিকেল 4টে। শহরে পৌঁছতে রাত হয়ে যাবে। কয়েকটা দরকারি ফোন সেরে নিল। পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেই ব্যাপারে। মায়ের দিকে আর তাকালো না, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। মা তখনও দরজার পাশে দাঁড়িয়ে রইলেন। তুই সত্যি এই ফিল্মটা করবি? না করার কি আছে ভাই, এই ধরনের ফিল্ম তুই যদি করিস তাহলে তো তোর ফ্যান কমে যাবে। একটা গান অবধি নেই। ধুর, এইসব ঢিসুম ঢাসুম কানের পর্দা ফাটানো গান আর ভালো লাগছে না। একটা দুটো আর্ট ফিল্ম করলে ক্ষতি কি? তুই ঠিক আছিস তো? তোর মুখে এইসব কথা। ঠিক থাকবো না কেন? সবকিছু শিখতে চাই। এটাও একটা চ্যালেঞ্জও বলতে পারিস আমার কাছে। তুই যখন ডিসিশন নিয়েছিস তাহলে আমার আর কি বলার আছে। ঋষি, একটা কাজ কর না, আমার সোহিনী সেনের একটু খবর নে না। আজ 7 দিন ধরে মেয়েটা বেপাত্তা, ফোনও ধরছে না। দাঁড়া ভাই, তোর এইরকম বদলে যাওয়ার কারণ কি সোহিনী সেন? বদলে কোথায় গেছি আমি? কদিন আমাকে নিয়ে আর কোনো লেখা বেরোচ্ছে না, তাই বলছি মেয়েটা কোথায় গেল, এর বেশি কিছুই না। না তা নয়, এতদিন ধরে দেখতাম মেয়েরা হার্দিক সেনগুপ্তের কাছে আসছে, আজ হার্দিক সেনগুপ্ত নিজে থেকে কোনো মেয়ের খবর নিতে চাইছে, তাই একটু অবাক হলাম। হার্দিক চুপ করে থাকে।
কারণ ঋষি কথাটা ঠিকই বলেছে। এই প্রথম সে কোনো মেয়েকে নিয়ে এত ভাবছে। আরও একবার কল করলো সোহিনীকে। বলুন মিস্টার সেনগুপ্ত। অবশেষে ফোনটা ধরলেন তাহলে? আমি ভাবলাম আপনি হারিয়ে গেলেন। আমি হারাবার মতো মানুষ না, মায়ের কাছে এসেছিলাম, আবার যাচ্ছি নিজের কর্মস্থানে। তার মানে কাল থেকে আবার আমাকে নিয়ে লেখা শুরু হবে? আপাতত কোনো নিউজ নেই সেরকম আমার কাছে আপনাকে নিয়ে। আমি দিতে পারি আমাকে নিয়ে নিউজ। আপনি দেবেন? আমিই দেব। কাল নিউজটা এমন হতে পারে যে হার্দিক সেনগুপ্ত কম বাজেটের আর্ট ফিল্ম করছে। ওহো, তার মানে আমাকে দিয়ে বিজ্ঞাপন শুরু করছেন? পুরোটা তো শুনলেনই না। আচ্ছা বলুন। এর কারণ আসলে আপনি সেদিন বললেন ভালো কোনো মুভি করতে যা সমাজে ভালো প্রভাব ফেলতে পারে। এই কারণটা উল্লেখ করতেই পারেন আপনি, যদি না বদনামের ভয় থাকে। আমার আবার কিসের বদনাম? মার্কেটে আমার একটা পরিচয় আছে, আমার কাছে মেয়েরা আসে, আমি যাই না। আর আমার সাথে আপনার নাম জুড়লে সবাই ভাববে আপনি আমার কাছে এসেছেন। হাসালেন মিস্টার সেনগুপ্ত। তবে একটা কথা জেনে রাখুন, সোহিনী সেন বদনামে ভয় পায় না। বাহ, এবার তো তাহলে খেলা শুরু হবে। খেলা তো অনেক আগেই শুরু হয়ে গেছে। মানে মানে কিছুই না। সেদিনের ব্রেকআপ ট্রিট পেলাম না, কিন্তু ব্রেকআপটা আমার জন্যই হয়েছিল। দেখা করুন আজ। আমার ফিরতে রাত হয়ে যাবে, আমি নিশাচর। তাহলে সেদিনের সেই জায়গাটাতেই দেখা হোক রাত 11টায়। ওকে, ডান। রুমাল আনতে ভুলবেন না কিন্তু। আমি বদনামে ভয় পাই না ঠিকই, কিন্তু কেউ আপনাকে চিনতে পারলে রক্ষে নেই। মনে করানোর জন্য ধন্যবাদ ম্যাডাম। ঋষি পুরোটা অবাক হয়ে শুনল। হার্দিক ফোনটা রাখার পর ঋষি বলল, তুই এখনো বলবি যে ওই মেয়েটা তোর কাছে ইম্পর্টেন্ট নয়? হার্দিক বলল, আমি গভীর জলের মাছ ভাই, আমাকে বুঝতে পারা এত সহজ নয়। ঋষি বলল, সে আমি এত বুঝি না। তুই ট্রিট দিবি আজ আমাকে, চল ড্রিঙ্ক করি আজ, অনেকদিন একসাথে খাইনি। হার্দিক বলল, আজ না। ঋষি আবার অবাক হয়ে বলল, ভূতের মুখে রাম নাম? সোহিনীর সাথে দেখা করতে যাওয়ার আগে ফোন এলো হার্দিকের। ফোনে সবটা শোনার পরে বাবার উপর রাগটা আরো বাড়ল। সোহিনী আগে চলে এসেছে, হার্দিক 3 মিনিট লেট। গাড়ি থেকে নেমে সোহিনীর কাছে গেল হার্দিক। বাতাসে চুলগুলো উড়ছে সোহিনীর, পরনে আজ নীল কুর্তি, মাথার উপর গোল চাঁদ। চাঁদের আলোয় জায়গাটা আরো মায়াবী লাগছে। নাকি সোহিনীর জন্য? এই প্রথম কারোর সাথে দেখা করলে মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ হয়। এই প্রথম কারোর জন্য অপেক্ষা করতে ভালো লাগছে। পাশে বসলে শান্তি পাওয়া যায়। আপনি আগে জানাননি তো যে আপনি থাকবেন না? হঠাৎ করে যেতে হলো, মায়ের শরীরটা খারাপ। কেমন আছেন উনি? এখন ভালো আছেন। এখানে এনে তো রাখতে পারেন আপনার কাছে। না, আসবেন না উনি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি? বলুন। আপনি বাড়িতে থাকেন না কেন? মানে আপনার ফ্যামিলির সাথে? এমনি একা থাকতে ভালো লাগে তাই। বাবার সাথে সম্পর্কটা ভালো নয় শুনেছি। কোনো রিজন আছে এর পেছনে? না, তেমন কিছু নয়। ভয় নেই, এসব নিয়ে আমি লিখবো না। লিখলেও সমস্যা নেই, আমি এইসব পরোয়া করি না। ড্রিঙ্ক করেন? আপনি করতে পারেন। আপনাকে আজ ট্রিট দেওয়ার কথা ছিল। চলুন বসে চা খাই, গল্প করি। এর থেকে ভালো কিছু ট্রিট হতেই পারে না। কোনোদিনও ভাবিনি আমি আমাদের বন্ধুত্ব এত সহজে হয়ে যাবে বলে। আমরা বন্ধু তাহলে বলছেন? শত্রু বলে তো মনে হয় না আপনাকে। আমাকে নিয়ে যা লেখেন তা সবই সত্যি। কাউকে দেখলে কি আর শত্রু বলে বোঝা যায়? সোহিনী হার্দিকের সাথে কথা বলতে বলতে ফোনে মেসেজটা এলো। সোহিনী মেসেজটা দেখে চমকে উঠল। তাতে লেখা ছিল, হার্দিকের জীবনে রিস্ক আছে, যে কোনো সময় কিছু একটা ঘটতে পারে। হার্দিককে চোখে চোখে রেখো। সোহিনী রিপ্লাই দিল, এত সহজে ওর কিছু হতে দেওয়া যাবে না, ওর মৃত্যু আমাদের হাতে। সোহিনী আবার হার্দিকের সাথে গল্পে মত্ত হলো। কথায় কথায় জিজ্ঞাসা করলো, আপনার মনে হয় কেউ আপনার কোনো ক্ষতি করতে পারে? হার্দিক অবাক হয়ে বলল, আমার কে ক্ষতি করবে? সোহিনী বলল, না এমন তো হতেই পারে, এত বড় সুপারস্টার আপনি। হার্দিক বলল, আমি জীবন নিয়ে এত ভাবি না, আমি ইচ্ছাকৃতভাবে কারোর কোনো ক্ষতি করিনি, তাই আমার মনে হয় না আমার কোনো শত্রু থাকতে পারে। সোহিনী বলল, ড্রিঙ্ক করবেন বলছিলেন, চলুন আমার সাথে আমার ফ্ল্যাটে, আমার গাড়ি করে। হার্দিক না বলল না। নিজের গাড়িটা একটা ফাঁকা জায়গায় রেখে চলে গেল সোহিনীর ফ্ল্যাটে। ফ্ল্যাটের ভিতরে ঢুকে চমকে গেল হার্দিক। দেওয়াল জুড়ে তার অনেক ছবি। সোহিনী হার্দিকের অবস্থা দেখে বলল, অবাক হচ্ছেন নিজের ছবি দেখে? সেদিন বলেছিলেন না আমি আপনার বিশাল বড় ফ্যান, কথাটা কিন্তু সত্যি।
দুজনেই বসলো ব্যালকনিতে। একের পর এক ব্যাগ খেতে শুরু করলো হার্দিক। সোহিনী খাবার অভিনয় করতে লাগলো। অনেকদিন না খাওয়ায় হার্দিকের খুব তাড়াতাড়ি নেশা হয়ে গেল। তারপরে বলা শুরু করলো, আমাকে বোঝার মতো একটা মানুষও এই পৃথিবীতে নেই। আমি একদম একা, এত ভিড় আর আলোর মাঝেও একা। সবাই শুধু হার্দিক সেনগুপ্তের বাইরেটা দেখে, কেউ তার হৃদয় বুঝতে চায় না। আচ্ছা ম্যাডাম, আপনি আমাকে আমার নিজস্ব নামেই ডাকবেন প্লিজ। প্রথম যেদিন হৃদয় বলে ডেকেছিলেন, আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে গিয়েছিলাম। সোহিনী হার্দিকের অবস্থা দেখে বুঝতে পেরেছিল ওকে একা ছাড়া একদমই যাবে না, তাই ব্যালকনি থেকে ধরে ধরে বেডরুমে নিয়ে এলো, তারপর শুইয়ে দিল। সোহিনী ছেড়ে যাবার সময় হার্দিক হাতটা ধরলো সোহিনীর। তখনও বিড়বিড় করে বলে যাচ্ছে, আমি ভীষণ একা, আমাকে ছেড়ে যেও না প্লিজ। সোহিনী ধীরে ধীরে হাতটা সরিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। আকাশের দিকে চেয়ে বলল, আমাকে সাহস দাও, আমি যেন প্রতিশোধ নিতে পারি। সকালে ঘুম ভাঙলো হার্দিকের টিভির আওয়াজে। উঠেই বুঝতে পারলো যে সোহিনীর ফ্ল্যাটে আছে সে, কিন্তু কিছু বলার আগে চোখ গেল টিভির পর্দায়। জনপ্রিয় অভিনেতা হার্দিক সেনগুপ্তের গাড়িতে বিস্ফোরণ। খবরটা দেখে চমকে উঠল। পেছন দিকে তাকিয়ে দেখলো সোহিনী দাঁড়িয়ে আছে গ্লাস হাতে। হার্দিক বলল, তার মানে আপনি জানতেন আমার জীবনের ঝুঁকি আছে, তাই আপনি নিয়ে এসেছিলেন এখানে? সোহিনী হার্দিকের কাছে এসে বলল, লেবু জলটা খেয়ে নিন, হ্যাংওভার কেটে যাবে। হার্দিক ফোনটা অন করতেই দেখলো প্রচুর মিসড কল। তার মধ্যে বাবা ফোন করেছে 10 থেকে 12 বার। অনেক প্রশ্ন চোখে তাকালো সোহিনীর দিকে, কিন্তু সোহিনী তখনও শান্ত। ঠোঁটের কোণায় হালকা হাসি, তবে তার চোখ দুটো সেই একই রকম তীক্ষ্ণ। কত প্রশ্ন করার আছে হার্দিকের, কিন্তু এই মুহূর্তে চুপ করে আছে। গত রাতে সোহিনীর বলা কথাগুলো আবারও মনে পড়ছে তার। সোহিনী জিজ্ঞাসা করেছিল তার কোনো শত্রু আছে কিনা। হঠাৎ এমন প্রশ্ন কেন করেছিল সোহিনী? তার মানে ও কি জানতো হার্দিকের সাথে কিছু ঘটতে চলেছে? সোহিনী এবার বলল, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। আপনাকে আপনার ফ্ল্যাটে পৌঁছে দিয়ে আমি অফিস যাব। হার্দিক কোনো কথা বাড়ালো না। ওয়াশরুম থেকে বেরিয়ে সোহিনীর কাছে গিয়ে দেখলো সোহিনী ব্রেকফাস্ট বানাচ্ছে। বোধহয় সকালে স্নান করে নিয়েছে। চুল থেকে তখনও একটু একটু জল ঝরছে। সূর্যের আলো জানালা দিয়ে ঢুকে সোহিনীর মুখে এসে পড়ছে। সব কথা এই মুহূর্তে ভুলে গেছে হার্দিক। শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সোহিনীর দিকে। চুল খোলা অবস্থায় থাকায় বারবার চুল মুখের কাছে এসে পড়ছে সোহিনীর। হার্দিক এগিয়ে গেল সোহিনীর দিকে, অনেকটা কাছে। নিজে হাতে চুলগুলো সরিয়ে কানের পেছনে করে দিল। সোহিনী আর হার্দিক একে অপরের এতটা কাছে যে দুজনের নিঃশ্বাস এক হতে শুরু করলো। তারপর এক ঝটকায় সোহিনী সরে গেল। ব্রেকফাস্ট রেডি, তাড়াতাড়ি খেয়ে নিন, আমাদের বেরোতে হবে। আই লাভ ইউ। হোয়াট? আই লাভ ইউ? কি সব বলছেন আপনি? নিজে জানেন ভালোবেসে ফেলেছি আপনাকে। আপনার চরিত্র তো এমনই, দিনে রাতে গার্লফ্রেন্ড চেঞ্জ করেন, তবে শুনুন, তাদের সাথে আমাকে গুলিয়ে ফেলবেন না। আপনি সবার থেকে আলাদা, তাই তো ভালোবেসে ফেলেছি আপনাকে। হঠাৎ ভালোবেসে ফেললেন? হঠাৎই। ঠিক এই মুহূর্তে? পাগল নাকি আপনি? ছিলাম না, তবে আপনার ব্যক্তিত্ব দেখার পর হয়ে গেছি। এমন মেয়ে আমার জীবনে আগে আসেনি। আপনি আমাকে দূরে সরিয়ে দিন, তাড়িয়ে দিন, তবু আমি যাব না। হ্যাংওভার কাটেনি এখনো? আপনার কাছে আসলে আমার সব হ্যাংওভার কেটে যায়, আমি হারিয়ে যাই, শান্তি খুঁজে পাই। এখন তো আপনার সাথে থাকলে আমি সেফ ফিল করছি। মানে আপনি জানতেন আমার সাথে কিছু ঘটতে চলেছে, তাই না? নয়তো আপনার গাড়িতে করে কেন নিয়ে এলেন আমাকে? আমি চাই না আপনি অন্য কারোর হাতে মারা যান। আমি আপনাকে মারবো? আপনার জীবনের খলনায়িকা আমি। ভালো তো, খলনায়িকার হাতে খুন, উফ। তবে আমাকে জড়িয়ে ধরে বিদায় দিতে হবে, কিন্তু শেষ বেলায় আমার নায়িকা হতে হবে। ফোনটা বেজে উঠলো হার্দিকের। থানা থেকে ফোন করা হয়েছে। এটা যে হবে তা হার্দিক জানতো। যতই হোক, তার গাড়িতে এইভাবে বিস্ফোরণ হয়েছে, তাকে তো একবার যেতেই হবে। সোহিনী সবটা শুনে বলল, আমিও যাব। হার্দিক আবারও সোহিনীর অনেকটা কাছে গিয়ে বলল, বদনাম হয়ে যাবেন কিন্তু। সোহিনী হার্দিককে একটু ঠেলে দিয়ে বলল, আমি আগেই বলেছি, বদনামে আমি ভয় পাই না। গাড়িতে দুজনেই চুপ করে বসে আছে। সোহিনী হার্দিককে পৌঁছে দিয়ে অফিস যাবে। হার্দিক কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আমার কয়েকটা কাজ আছে, তবে রাতে ফ্রি হয়ে যাব, আজ আবার দেখা হতে পারে। সোহিনী বলল, ভয় হচ্ছে না আপনার? থানা থেকে ডেকে পাঠিয়েছে, কি বলবেন ওখানে? হার্দিক বলল, আপনিও তো ছিলেন আমার সাথে। আমি কি এ ব্যাপারে কিছু জানতাম নাকি? তবে বোধহয় আপনি জানতেন, নয়তো আমাকে এখানে নিয়ে আসবেন কেন? সোহিনী চুপ করে থাকে। কিছুক্ষণ পর আবার হার্দিক বলল, আমি বাবা মায়ের সাথে যে গ্রামে থাকতাম সেখানে খুব যেতে ইচ্ছে করে। আমার একটা বন্ধু ছিল সুহাস। নামটা শোনা মাত্রই সোহিনীর বুক কেঁপে উঠল। নিজেকে সামলে নিয়ে বলল, এখন কোনো যোগাযোগ নেই?
হার্দিক অসহায়ের মতো তাকিয়ে থাকলো সোহিনীর দিকে, তারপর ধীরে ধীরে মাথা নেড়ে না বলল। সোহিনী আবারও চুপ করে গাড়ি চালাতে থাকলো। হার্দিক কিছুক্ষণ পর আবার বলল, আপনি আমার ব্যাপারে সবই জানেন। প্রথমবার যখন কথা হয়েছিল তখন বলেছিলেন আপনি আমার গ্রামের বাড়ি জানেন, তার মানে ওখানকার ব্যাপারে আপনি সবই জানেন, তাই না? সোহিনী আবারও চুপ করে থাকলো। হার্দিক বলল, আমি বড় নিরুপায়, যদি পারি এই ক্ষতির মাসুল আমি একদিন দেব, আমি কথা দিচ্ছি। সোহিনী বলল, চলে এসেছি, পুলিশ স্টেশন, নামতে হবে এবার। ইন্সপেক্টর হার্দিককে দেখতে পেয়েই বললেন, আরে মিস্টার সেনগুপ্ত যে এত তাড়াতাড়ি আসবেন আমি ভাবতে পারিনি, তবে আপনি অক্ষত অবস্থায় আছেন দেখে ভালো লাগলো। হার্দিক বলল, আপনার যা যা জানার আছে বলুন, আমাকে শুটিংয়ে যেতে হবে আর ম্যাডামকে অফিসে যেতে হবে। ইন্সপেক্টর সোহিনীর দিকে তাকিয়ে বলল, ইনি কে? হার্দিক বলল, আমার ক্লোজ ফ্রেন্ড, কাল রাতে ওর গাড়ি করে গিয়েছিলাম, আমার গাড়িটা ওখানে রেখে। ইন্সপেক্টর হার্দিকের দিকে তাকিয়ে বলল, কাল তো আপনি নিজের ফ্ল্যাটেও ছিলেন না। হার্দিক বলল, কোথায় ছিলাম সেটা জানা কি খুব দরকার? আমার সাথে কে বা কারা এমন করতে চাইছে তাদের খুঁজে বের করুন। ইন্সপেক্টর বললেন, তার জন্যই তো ডেকে পাঠালাম আপনাকে। আপনার বাবা একজন এত বড় নেতা, কেউ হয়তো কোনো শত্রুতা থেকে আপনাকে অ্যাটাক করতে চাইছে। কাউকে সন্দেহ হয় আপনার? হার্দিক নিজেকে খুব শান্ত করে বলল, আমার বাবা আর আমি একদম আলাদা আলাদা মানুষ, আমার সাথে তাকে গুলিয়ে দেবেন না। ইন্সপেক্টর আবার বললেন, শুনলাম আপনি অনেকগুলো মুভি করবেন না বলে জানিয়ে দিয়েছেন, তার জন্য কি অ্যাটাক হতে পারে? আচ্ছা, কাল সারাদিন আপনার গাড়ি কোথায় ছিল? হার্দিক বলল, আমার সাথেই ছিল। আমি নিজে ড্রাইভ করা পছন্দ করি, তাই কোনো ড্রাইভার রাখি না। মাঝে মধ্যে আমার বন্ধু ঋষি গাড়িটা চালায়। আমার আরও গাড়ি আছে, তবে আমি ওটাই ব্যবহার করতাম। আপনারা তদন্ত করুন, কোনো দরকার হলে আমাকে ফোন করবেন। যাবতীয় সব কাজ সেরে থানা থেকে বেরোনোর সময় ইন্সপেক্টর আবার ডাকলেন। হার্দিক ঘুরে তাকাতে তিনি বললেন, সাবধানে থাকবেন, হতে পারে আপনার খুব পরিচিত মানুষই আপনাকে মারতে চায়। থানা থেকে বেরোতেই আবার হার্দিকের বাবা অমরেশ সেনগুপ্ত ফোন করলেন। এবার ফোনটা রিসিভ করলো হার্দিক। এতবার ফোন করছি, একবার তো রিসিভ করতে পারো। এত বড় একটা ঘটনা ঘটে গেল, চিন্তা তো হয়। কেন, খবরে দেখেননি আপনি? আমি তো বেঁচে আছি, এত তাড়াতাড়ি আমার হবার কিছু নেই। তুমি আজই বাড়ি এসো। কেন? কালই তো এক প্রেস কনফারেন্সে আপনি বলেছেন হার্দিক সেনগুপ্তের ব্যাপারে আপনি কোনো কথা বলতে চান না। তুমি জানো আমি কি জন্য এইসব কথা বলেছি? দুম করে সব মুভিগুলো ক্যান্সেল করে দিলে, যেখানেই যাচ্ছি সেখানেই প্রশ্ন করা হচ্ছে এই নিয়ে। আমার জনপ্রিয়তা আপনি কোনোদিনই পছন্দ করেননি। ফোনটা অনেক আগেই রেখে দিয়েছে হার্দিক। মাঝে একবার মা দাদা বৌদির সাথে কথা হয়েছে। সোহিনী বলল, ফিল্মগুলোতে না কেন করে দিলেন? এখান থেকেও তো শত্রুতা বাড়লো, কেন করছেন এমন? হার্দিক বলল, এইসবের জন্য আপনি দায়ী। আপনি তো বলেছিলেন ভালো কোনো মুভি করতে, এবারই মাসুল আপনাকে দিতে হবে। সোহিনী অবাক হয়ে বলল, কি রকম? হার্দিক আবার সোহিনীর অনেকটা কাছে গিয়ে চুলগুলো মুখের থেকে সরিয়ে বলল, আমার ছায়া হয়ে থাকতে হবে। সোহিনী এবার হার্দিকের ফ্ল্যাটে নামিয়ে দিল। হার্দিক গাড়ি থেকে নেমে কিছুটা পথ হেঁটে আবার ফিরে এলো সোহিনীর কাছে। এসে বলল, আজ রাতে আবার দেখা হোক, ড্রিঙ্ক করব না আমি, কারণ আমি জানি আপনি খান না। শুধু পাশাপাশি বসে অনেক গল্প করব, আমার অনেক কথা জমে আছে, সাথে অনেক প্রশ্ন। যে মেয়ে ড্রিঙ্ক করে না সে ড্রিঙ্কসের বোতল কেন নিজের ফ্ল্যাটে রাখে? যে আমাকে পছন্দ করে না তার ফ্ল্যাটে আমার ছবি কেন? আর কেনই বা কাল রাতে আমাকে বাঁচালেন? অনেক অনেক প্রশ্ন আছে। আপনি উত্তর না দিতেও পারেন, কিন্তু আমাদের দেখা করাটা খুব দরকার। অফিসের কাজের মধ্যে মেসেজটা এলো সোহিনীর ফোনে। তাতে লেখা ছিল, গতকালের ঘটনায় জড়িত হার্দিকের বন্ধু ঋষি, তবে ও কেন এমন করেছে তা এখনো জানা যায়নি। হতে পারে কেউ করতে বলেছে ওকে, আর হার্দিক না থাকায় গাড়িটা ঋষির কাছেই বেশি থাকে। সোহিনী যেন এই সবটাই আগে থেকে জানতো, এইসবের পেছনে পরিচিত মানুষের হাত আছে। তাই মেসেজের রিপ্লাইয়ে জিজ্ঞাসা করলো, এবার কি করতে হবে আমাকে? এর উত্তরে মেসেজ এলো, হার্দিককে চোখে চোখে রাখতে হবে। রাত্রি 10টার দিকে হার্দিক আবার সোহিনীকে ফোন করলো। কোথায় আছো? আমি দেখা করতে চাই। একটু ব্যস্ত আছি, কাজ শেষ হতে আরো কিছুক্ষণ সময় লাগবে। আমি যাচ্ছি তোমার অফিসে। পাগল নাকি? আমি কাজ সেরে আপনাকে ফোন করব, আপনি রেডি থাকবেন, আপনাকে নিয়ে একটা জায়গায় যাব। রাত্রি 11টার দিকে বেরোলো দুজনে। হার্দিককে কিছুই জানালো না সোহিনী যে সে কোথায় নিয়ে যাচ্ছে। হার্দিকও কোনো প্রশ্ন করলো না, ওর কাছে সোহিনীর সাথে থাকলেই হলো। এতটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। 2 ঘন্টা ধরে গাড়ি ড্রাইভ করে নিয়ে যাচ্ছে সোহিনী। চোখে এক ফোঁটাও ঘুম নেই। হার্দিকের চোখ ঢুলু ঢুলু। আরো একটু অপেক্ষা, পুরোপুরি ঘুমিয়ে পড়লে তবেই শান্তি। আরো কিছুক্ষণ পর হার্দিক ঘুমিয়ে পড়ল। গাড়িটা দাঁড় করালো সোহিনী। ব্যাগ থেকে রুমাল বের করে হার্দিকের মুখের কাছে নিয়ে যেতেই হার্দিক হাতটা ধরে নিল। সোহিনী চমকে উঠল। হার্দিক বলল, আমাকে সেন্সলেস করার দরকার নেই, আমি নিজে থেকে তোমার সাথে এসেছি। আমাকে যেখানে নিয়ে যাচ্ছ চলো, এমনকি আমাকে মারতে চাইলেও আমি বাধা দেব না। তবে তার আগে আমাকে সব সত্যিটা জানাতে হবে।
ভোরের আলো ফুটেছে, রাতের অন্ধকার আর নেই। যে পথ ধরে এসেছে তারা, সেই পথটা অনেক চেনা হার্দিকের কাছে। কিছুটা তো অনুমান করেই ছিল সে আগে। আর একটু গেলেই তার সেই গ্রাম, যেখানে তার শৈশব কেটেছে। সোহিনীর দিকে তাকালো হার্দিক। মেয়েটার কোনো ক্লান্তি নেই। সারা রাত গাড়ি চালিয়ে নিয়ে এলো। দেখলে বুঝতে পারাই যাবে না। সেই আগের মতোই তার চোখ তীক্ষ্ণ, যেন শত শত বছর ধরে এই চোখে আগুন জ্বলছে, যে আগুনে পুড়ে ছাই হয়ে যেতে পারে সেনগুপ্ত পরিবার। কাছাকাছি একটা চায়ের দোকান দেখে দাঁড়াতে বলল হার্দিক। সারা রাত পার করে এই একটি মাত্র কথা বলল সে। সোহিনী কোনো কথা না বলে একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়ালো। গাড়ি থেকে নামলো দুজনে। দোকানদার তখনও চা বানায়নি। হার্দিক গিয়ে কথা বলে নিজে 2 কাপ চা বানালো। তারপর দোকানদারকে টাকা দিয়ে 2 কাপ চা নিয়ে গাড়ির কাছে এলো। সোহিনী চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে, হয়তো ভাবছে কিছু। হার্দিক চা নিয়ে এসে সোহিনীর কাছে দাঁড়ালো। তারপর 1 কাপ চা সোহিনীর দিকে দিল। কাপটা নিল সোহিনী। চা খেতে খেতে হার্দিক বলল, আরও কিছুটা পথ গেলেই আমার গ্রাম। সেখানেই আমার শৈশব কেটেছে। আমার ওখানে এক বন্ধু ছিল, আমার প্রিয় বন্ধু সুহাস। আমরা একসাথেই বড় হলাম। সুহাসের মা আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন। আমি একটু বড় হতেই বাবা মা দাদার সাথে শহরে চলে আসি। এখানকার জীবনের সাথে অভ্যস্ত হয়ে গেলেও আমাকে এই গ্রাম খুব টানতো, তাই সুযোগ পেলে চলে আসতাম। সুহাস আর আমি একই আত্মার 2টো অংশ, যেন আমাদের আলাদা করা মহা মুশকিল ছিল। সুহাসের দাদু আর আমার দাদু 2 বন্ধু ছিলেন। দুজনে মিলেই গ্রামের অনেকটা জমি কিনেছিলেন। সেটা এতদিন পড়েই ছিল। সুহাস এগ্রিকালচার পড়া শেষ করে গ্রামে এসে ওই জমিগুলো নিয়ে চাষের কথা ভেবেছিল। উন্নত পদ্ধতিতে চাষাবাদ, কোনো রাসায়নিক পদার্থ থাকবে না, সম্পূর্ণ ভেজালহীন শস্য। তার সাথে জড়িত থাকবে গ্রামের অনেক ছেলের ভবিষ্যৎ। কারণ সুহাস যা ভেবেছিল তাতে অনেক ছেলের প্রয়োজন ছিল। আমি শুনে ভীষণ খুশি হয়েছিলাম। সুহাস সবসময় মানুষের কথা ভাবতো। আমি ভীষণ লাকি মনে করতাম নিজেকে, সুহাসের মতো বন্ধু আছে বলে। কিন্তু বাবার ইচ্ছে ছিল ওই জমিতে বিয়ার ফ্যাক্টরি বানাবে। গ্রামের ছেলেরা সেই সব জানার পর আপত্তি করতে থাকে। একসময় এটা নিয়ে নানা অশান্তি শুরু হয়। বাবার পোষা গুন্ডারা এখানে এসে সাধারণ মানুষদের উপর অত্যাচার চালায়। পুলিশ, মিডিয়া চারিদিকে খবর ছড়িয়ে যেতে বাবা বাধ্য হয়ে জমিটা ভাগ করে নেন। সুহাসের ভাগের জমি সুহাস নিজের মতো করে অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করে দেয়। এত কিছুর পরেও আমাদের বন্ধুত্বে কোনো ছেদ পড়েনি। আমরা বন্ধুই থেকে গেলাম। সোহিনীর ফোনে মেসেজ আসতে সোহিনী বলল, এবার আমাদের যেতে হবে। দুজনেরই চা খাওয়া তখন শেষ। হার্দিক সোহিনীর কাছে গিয়ে চোখে চোখ রেখে বলল, আমার শেষ নিঃশ্বাস অবধি আমার ছায়া হয়ে থাকবে। তাতে যদি তোমার হাতে আমার মৃত্যু হয়, আমি তাতেও রাজি। তবে আমার অনেক কিছু এখনো বলার আছে। আরো 30 মিনিটের পথ, তারপরে গ্রামে প্রবেশ করবে। 5 বছরে গ্রামে আসেনি হার্দিক, তবে সবকিছু সেই একই আছে, কোনো পরিবর্তন নেই। বাড়ির কাছে এসেই গাড়িটা থামালো সোহিনী। হার্দিক নেমে গেল গাড়ি থেকে। এই বাড়িটা তার যে নিজের, কারণ এই বাড়িতেই তো তার বেশিরভাগ সময় কেটেছে। এটা সুহাসের বাড়ি। এতদিন পর এখানে আসার পর এক আলাদা আনন্দ। সেই উৎসাহে ঢুকতে গিয়ে দেখলো 4 জন ছেলে পথ আটকে দাঁড়িয়ে আছে। সবার চোখে যেন আগুন ঝরছে। হবেই বা না কেন, এত ঝড় এই গ্রামে বয়ে গেছে। হার্দিক ধীর গলায় বলল, আমাকে যেতে দাও একবার কাকিমার কাছে। কেউ যেতে দিল না। ঘরের ভেতর থেকে সুহাসের মা এসে বললেন, ওকে আসতে দাও, ও আমার ছেলে। সুহাসের মাকে জড়িয়ে ধরে এই প্রথম এত কাঁদলো হার্দিক। সবটাই চুপচাপ দেখছে সোহিনী। মাও তাকে 2 হাতে জড়িয়ে ধরে আছেন। সুহাসের মৃত্যুর পর আর এই গ্রামে আসেনি হার্দিক। এর কারণ অবশ্য মা আগে থেকে জানতেন, তাই তিনি হার্দিকের উপর কোনো অভিযোগ রাখেননি। বেলা বাড়তে লাগলো। বহুদিন পর মাকে হাসি খুশি দেখে সোহিনীর ভালো লাগলো। সারা রাতের ক্লান্তি এবার 2 চোখ দিয়ে নেমে আসতে লাগলো। সোহিনীর একটু রেস্ট নিয়ে দুপুরের খাবার খাওয়ার পর মায়ের ডাকে তার কাছে গেলেন। মা বললেন, আমি জানি না তোরা কোন ভাঙনের খেলায় মেতেছিস, তবে এইটুকু জেনে রাখ, হার্দিক আর সুহাসকে আমি কোনোদিন আলাদা করে দেখিনি। আমি এক ছেলেকে হারিয়েছি। আমার আর এক ছেলেকে কেড়ে নিতে চাইলে আমি নিজেকে শেষ করে ফেলবো। মায়ের থেকে সন্তানকে কেড়ে নিয়ে প্রতিশোধ নেওয়ার মতো পাপ কাজ আর নেই। যে গেছে সে আর ফিরবে না। এইভাবে আগুন নিয়ে তোরা খেলিস না। দুপুর গড়িয়ে বিকেল হলো। হার্দিক সোহিনীর কাছে এসে বলল, বেশ তো, আমাকে এখানে নিয়ে এলে, চলো এবার আমাকে ঘুরতে নিয়ে চলো। নয়তো আমি সবাইকে জানিয়ে দেব প্রেস 3 রিপোর্টার আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। যদিও আমি জানি তুমি বদনামে ভয় পাও না। সোহিনী হার্দিককে রেডি হতে বলল। হার্দিক বলল, গাড়িতে নয়, হেঁটে হেঁটে ঘুরে বেড়াবো দুজনে। সোহিনী একটু ব্যঙ্গাত্মক হাসি হেসে বলল,
শহরের থেকেও গ্রামে আপনার বেশি শত্রু। কেউ যদি জানতে পারে আপনি এখানে এসেছেন তাহলে রক্ষে নেই। হার্দিক এক ঝটকায় সোহিনীকে কাছে টেনে নিয়ে বলল, তোমার সবচেয়ে বড় শত্রু তো আমি, কিন্তু তোমার কাছে তো দিব্যি আছি, তাহলে আর ভয় কিসের? আর মৃত্যুকে আমি ভয় পাই না। তুমি সাথে থাকলে আমি সবকিছু মেনে নিতে পারি। আগের দিনের উত্তর আমি পাইনি, ভালোবেসে ফেলেছি তোমায়, আর তোমাকে পাওয়ার জন্য সবকিছু করতে পারি। সোহিনী আবারও ব্যঙ্গাত্মক হাসি হেসে বলল, নিজের বাবাকে খুনও করতে পারবেন? হার্দিক নিজের বাহু থেকে বাঁধন মুক্ত করল সোহিনীকে, তারপর বলল, অমরেশ সেনগুপ্তের সাথে আমার আলাদা বোঝাপড়া আছে, আগে সেটা মিটিয়ে নিতে হবে। বিকেলে সোহিনীর সাথে বেরোলো হার্দিক। সুহাস যে স্বপ্ন দেখেছিল তা মাঝপথেই থেমে গেছে। সুহাসের মৃত্যুর পর সবাই চেয়েছিল আগে প্রতিশোধ নিতে, তারপর সুহাসের স্বপ্ন বাস্তবায়িত করতে। দেখতে দেখতে বছর গড়িয়ে গেল। সন্ধেবেলা সোহিনী জানতে পারল ঋষি কার কথা শুনে হার্দিককে মারতে চেয়েছিল। শোনা মাত্রই তার এতদিনের সব রাগ উবে গেল। রাতের বেলা হার্দিকের ঘরে গেল। হার্দিক জানালার ধারেই দাঁড়িয়ে আকাশ দেখছে। সোহিনীর দিকে না তাকিয়ে বলল, এত রাতে আমার ঘরে? বদনামের ভয়ে তুমি পাও না যদিও, কিন্তু এত রাতে আমি যদি একা পেয়ে তোমাকে। আমি টিকিট কাটার ব্যবস্থা করছি, কদিন এ দেশ ছেড়ে বাইরে গিয়ে থাকুন, সব ব্যবস্থা আমি করে দেব। কোথায় আছেন কাউকে জানানোর প্রয়োজন নেই, ঋষিকেও না। সেদিনের ঘটনাতে কি ঋষিও জড়িত আছে? হ্যাঁ কিংবা না বলো। হ্যাঁ। বুঝলাম, কিন্তু আমি এখানে একা আসিনি, যার সাথে এসেছি তাকে নিয়ে এখান থেকে যাব। আপনি কেন বুঝতে পারছেন না? এখানে থাকলে আপনার জীবনের ঝুঁকি আছে। তুমি তো আমাকে এখানে মারতেই নিয়ে এসেছিলে, তাহলে আজ এত দয়া কেন? কই আগের মতো চোখে সে আগুন কোথায়? নাকি তুমিও আমাকে ভালোবেসে ফেলেছো? সোহিনী চলে যাওয়ার জন্য পিছনে ঘুরল। ঠিক সেই সময় হার্দিক হাতটা ধরে টেনে নিজের কাছে টানলো। এই বাঁধন থেকে নিজেকে মুক্ত করা সহজ নয় সোহিনীর কাছে, তাও কয়েকবার চেষ্টা করলো। হার্দিক বলল, ভয় হচ্ছে বুঝি আমার কাছে হারিয়ে যাওয়ার? কেন আজ এই চোখে এত মায়া? আগের সোহিনী সেন কোথায় আজ? যেই সোহিনী সেনের কথা আমি সুহাসের মুখে শুনেছিলাম, না দেখেও একটা চিত্র নিজের মনে এঁকেছিলাম। কথাটা শুনে সোহিনী চমকে উঠল। হার্দিক এবার সোহিনীকে ধরে বিছানায় বসালো আর নিজে বসলো সোহিনীর পায়ের কাছে। তারপর বলল, সুহাস যখন বলল সে প্রেমে পড়েছে, সেদিন আমি ভীষণ খুশি হয়েছিলাম। আমি সাথে সাথে বললাম, মেয়েটার ছবি পাঠা। ও বলল, এত তাড়া কিসের? একদিন দুজনের দেখা করাবো। আমি যেদিন তোমায় প্রথম দেখি সেদিনই অবাক হয়ে তাকিয়েছিলাম তোমার দিকে। মন বলছিল এই সোহিনী সেনের কথাই সুহাস আমাকে বলেছিল। তবে ধীরে ধীরে যখন বুঝতে পারলাম তোমার প্রতি আমার অনুভূতির সৃষ্টি হয়েছে, তখন বারবার চেয়েছিলাম এই মেয়েটা যেন সুহাসের সোহিনী যেন না হয়। আমি যে তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তোমার ফ্ল্যাটে গিয়ে আমি শিওর হলাম তোমার ফ্ল্যাটে যে ছবিটা আমার আছে সেটা সুহাস তুলে দিয়েছিল। এই ছবিটা অন্য কোথাও নেই, শুধু ওর কাছেই ছিল। এমন না যে আমার মন তখন ভাঙেনি, তবে সুহাস বেঁচে থাকলে আমি সরে যেতাম, কিন্তু এখন আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ঠিক ভুল আমি কিছুই বুঝতে চাই না। মরতে হলে তোমার সাথেই মরবো, আর বাঁচতে হলে তোমার সাথেই বাঁচবো। আমি আমার ঝা চকচকে জীবন ছেড়ে তোমার কাছে থেকে যেতে পারি। সোহিনী চুপচাপ শুনতে লাগলো। কিছুক্ষণ পর বলল, আমার কাছে ভালোবাসা বলে আর কিছু নেই, আপনি এখান থেকে চলে যান। হার্দিক আবার সোহিনীর কোলে মাথাটা রাখলো, তারপর বলল, কোথাও যাব না আমি। সকাল হলো। এতক্ষণ অবধি হার্দিক ফোন বন্ধ করে রেখেছিল। এবার ফোন অন করে অমরেশ সেনগুপ্তকে ফোন করে বলল, বাবা, আমাকে কিডন্যাপ করে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে, আমাকে বাঁচাও প্লিজ। সুহাসের মৃত্যুর পর সোহিনী এখানেই রয়ে গেল আমার মেয়ে হয়ে। মাঝে মধ্যে খুব ভয় হয় ওর জন্য। ওর জীবনটা অনেক সুন্দর হতে পারত, যা হবার হয়ে গেছে। সুহাস আর ফিরে আসবে না, কিন্তু ওর তো একটা ভবিষ্যৎ আছে। হৃদয়, তুই একটু বোঝা না ওকে। তুমি চিন্তা করো না কাকিমা, আমি আছি তো। কতদিন পর তুমি আমায় হৃদয় বলে ডাকলে। সুহাস তো এই নামেই ডেকে এসেছে আমাকে, এখন সোহিনীও ডাকে। এই নামই আমার নিজস্বতা। অভিনেতা হার্দিক সেনগুপ্তের জীবনে আমি হাঁপিয়ে গেছি, এখন আমি শুধু শান্তি খুঁজছি। আমি একটা কথা বলবো কাকিমা? বল। আমি যদি সোহিনীর মনে আমার জন্য একটু জায়গা করে নিই, তাতে তোমার আপত্তি আছে? আমার আপত্তি কেন থাকবে? আমি তো চাই মেয়েটা নিজের জীবনটা গুছিয়ে নিক। তাহলে তুমি, আমি আর সোহিনী এখানেই থেকে যাব। আমার আর ভালো লাগে না যান্ত্রিক জীবন। তুই পারবি এমন ঝা চকচকে জীবন থেকে বেরিয়ে আসতে? সোহিনীর জন্য আমি সব পারবো কাকিমা। দুপুরের খাওয়া শেষ হতেই হার্দিক সোহিনী আর সুহাসের মাকে ডেকে পাঠালো। তারা আসতেই হার্দিক বলল, সুহাসের অসমাপ্ত কাজ আবার শুরু করব।
এর জন্য তোমাদের সাহায্য চাই। গ্রামের মানুষদের তোমরাই বোঝাতে পারবে। আমার কথা সবার বিশ্বাস নাও হতে পারে, যতই হোক অমরেশ সেনগুপ্তের ছেলে তো আমি। একটা কাজ করো, বিকেলের দিকে সকলকে ডাকো। হার্দিকের একটা বিষয় নিয়ে ভীষণ অবাক লাগছে। গত রাতে বাবাকে ফোন করে কিডন্যাপের কথা জানানোর পরও বাবা কোনো ব্যবস্থা নিলেন না। বাবার মাথায় এখন কি চলছে সেটা বাবাই জানেন। কিন্তু ঋষি, সে তো এতদিনের হার্দিকের সাথেই ছিল ভালো বন্ধু সেজে, কিন্তু সে হার্দিকের ক্ষতি চায়। কিন্তু কেন? কার কথায় সে এমন করলো? আপনাকে আমি কাল এত বোঝালাম, তাও আপনি বুঝলেন না কেন? তোমাদের ছেড়ে যাওয়ার কথা বাদ দিয়ে যা বলবে আমি তাই শুনবো। তোমাকে একবার আমি বলেছিলাম, মনে আছে তোমার? আমি এই গ্রামের ক্ষতির মাসুল দেব। সেটার এখন সময় এসেছে। আপনি আবেগের বশে করছেন, সেই বয়স আমার এখন নেই। তবে আমি বুঝতে পারছি আমি অনেক দেরি করে ফেলেছি। অনেক আগেই আমাকে এখানে আসতে হতো। হার্দিক আর সোহিনী যখন কথা বলছিল তখন সেখানে আরো 10 জন ছেলে এলো। এতদিন ওরাই হার্দিকের উপর নজর রেখেছিল, হার্দিককে মারতে চেয়েছিল প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু সেই সবের প্রয়োজন বোধহয় আর নেই। তাদের মধ্যে একজন বলল, আপনাকে আমরা কিভাবে বিশ্বাস করব? আপনার শরীরে তো অমরেশ সেনগুপ্তর রক্ত বইছে। তাছাড়া এটা একেবারেই অবিশ্বাস্য। আপনি আপনার গ্ল্যামার জগৎ ছেড়ে এই গ্রামে মাটির টানে ফিরে এসেছেন। আপনার বাবাও গ্রামের মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে ছোবল মেরেছে। কি করে বিশ্বাস করি বলুন তো? তাছাড়া সুহাসদার মৃত্যুর পর আপনি এখানে আসেননি। আপনি সব জানার পরও চুপ থেকেছেন। হার্দিক হাসলো, তারপর বলল, চুপ থেকেছি কারণ ওই সময় করার আমার কিছুই ছিল না। সুহাসের মৃত্যুতে আমার বাবার হাত আছে, তা আমি ভালো করে জানি। কিন্তু কোনো প্রমাণ আমার কাছে ছিল না। তাই আমি ঘর ছেড়ে দিই, একা থাকতে শুরু করি। বাবার সাথে যোগাযোগও বিচ্ছিন্ন করি। এই গ্রামে আমি লজ্জায় ফিরতে পারিনি। সুহাস আমার প্রিয় বন্ধু ছিল। কাকিমাকে আমি কিভাবে মুখ দেখাতাম? সোহিনী বিড়বিড় করে বলল, সেই রাতে অমরেশ সেনগুপ্তের গুন্ডারা সুহাসকে জ্যান্ত পুড়িয়ে মারলো। ফোনে তখন আমাদের কথা চলছিল। আমি তখন মুম্বাইয়ে, কিছু করতে পারিনি। ফোনে সুহাসের শুধু চিৎকার শুনতে পেয়েছিলাম। পুড়ে যাওয়া সুহাসের শরীরটা দেখে সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম, অমরেশ সেনগুপ্তের পরিবারের কারোকে এইভাবে পুড়িয়ে মারবো আর তার চিৎকার শোনাবো। দেখবেন উনি, কাছের মানুষের সাথে এমন ঘটলে কেমন লাগে। হার্দিক সোহিনীর কাছে এসে দাঁড়িয়ে বলল, সামনেই তো আছি, মেরে ফেলো আমাকে। সোহিনী ব্যঙ্গাত্মক হাসি হেসে বলল, আপনার বাবা একটা পিশাচ। তিনি নিজেকে ছাড়া কাউকে চেনেন না। আপনাকে মারলে উনি এটা নিয়ে রাজনীতি করে গ্রামের পুরো জমিগুলো আত্মসাৎ করে নেবেন। আপনাকে আমাদের আর কোনো প্রয়োজন নেই। আপনি চলে যান এখান থেকে। হার্দিক হেসে বলল, এত সহজ তো নয় সোহিনী। আমি এখান থেকে যাব বলে আসিনি। শুধু একটা কথা আমার এখনো জানার আছে, বাবা সুহাসকে কেন মারলো? সোহিনী বলল, আপনার বাবা অন্য কারোর জনপ্রিয়তা পছন্দ করেন না। সুহাস নিজের কাজের জন্য অল্প দিনে সবার মনে জায়গা করে নিয়েছিল। টিভির পর্দায় বারবার দেখানো হচ্ছিল সুহাসের কাজ, আর আপনার বাবাকে নিয়ে করা হচ্ছিল সমালোচনা, কারণ উনি চাননি সুহাস এই জমিগুলো নিয়ে কাজ করুক। কিছুক্ষণ চুপ থাকার পর হার্দিক বলল, না না, অনেক দেরি হয়ে গেছে। কাল থেকে শুরু হোক সুহাসের প্রজেক্ট। কে কে আমাকে সাথ দেবে? ছেলেগুলো নিজেদের মধ্যে কিছু একটা বলাবলি করলো। তারপর তাদের মধ্যে একজন বলল, আবার সেনগুপ্ত পরিবারের কাউকে বিশ্বাস করছি। এবার আর একই ভুল যেন না হয়। আমরা আপনার সাথে আছি। হার্দিক বলল, কাল থেকে তাহলে শুরু হবে। যারা এই প্রজেক্টে কাজ করেছে সবাইকে নিয়ে কাল চলে আসো। যা ক্ষতি হয়েছে তার সব টাকা আমি দেব। কাল থেকে কাজ শুরু করো। ছেলেগুলো চলে গেল। গ্রামের সবাইকে জানাতে হবে সুহাসের কাজ যে আবার শুরু হবে। পশ্চিমের আকাশে তখন সূর্য ডুব দিতে চাইছে। অন্ধকারের আগের এই সময়টা শেষ আলো দেওয়ার চেষ্টা করছে, আর এই মুহূর্তটাই সুন্দর হয়ে উঠেছে। হার্দিক বলল, চলো, সন্ধ্যের আগে বাড়ি ফিরি, মা অপেক্ষা করছে। সোহিনী অবাক হয়ে তাকালো হার্দিকের দিকে। হয়তো ভাবছে এই মানুষটা কেন এমন করছে, কিন্তু মুখে কিছুই বলল না। হার্দিক সোহিনীর হাতটা ধরে নিয়ে গেল। যেতে যেতে একবার বলল, এই হাত আমি আর ছাড়ছি না ম্যাডাম। 5 বছর ধরে যে আগুন সোহিনীর মনের মধ্যে জ্বলছে, সেই আগুন কি তবে কোনো শীতলতা পেল? কই, আগের মতো তো নেই আর সোহিনী। এই কদিনে যেন শান্ত হয়েছে। বর্ণিশিখা মেয়েটার চোখে আজ মায়া। এমনই তো ছিল আগে সোহিনী। তবে কি হার্দিকের উপস্থিতি তার জীবনে আবার বসন্ত নিয়ে আসবে? হাতটা ছাড়ানোর চেষ্টা করলো না সোহিনী। হার্দিক ওর হাতটা ধরে বাড়ি ফিরল। পরের দিন থেকেই কাজ শুরু হলো।
প্রতিটা সংবাদ মাধ্যমে আজ একটাই ব্রেকিং নিউজ, হার্দিক সেনগুপ্ত নিজের গ্রামের পুরনো প্রজেক্ট রিওপেন করেছে। খবরটা খুব দ্রুতই ছড়িয়ে পড়লো চারিদিকে। অমরেশ সেনগুপ্ত কফির কাপটা হাতে নিয়ে বললেন, দেখেছো ঋষি, কেন আমি হার্দিককে দুনিয়া থেকে সরাতে চেয়েছিলাম? আমি জানতাম এই ছেলেই আমাকে একদিন ডোবাবে। ঋষি বলল, তাহলে আঙ্কেল, সেদিন যে হার্দিক আপনাকে ফোন করে বলল ও নাকি কিডন্যাপ হয়েছে? অমরেশ সেনগুপ্ত হেসে বললেন, ও আমাকে কাঁচা খেলোয়াড় ভেবেছে। আমি ওর জালে এত সহজে পা দেবো নাকি? ও চাইছে আমি যেন গ্রামে যাই, নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাই। গ্রামে তো আমি যাব, তবে সেটা এখন নয়, সময় আসুক। ও চেনে না ওর বাবাকে। আমি স্বার্থ সিদ্ধির জন্য ওকে ওই হাতে মেরে ফেলতে পারি। আর তোমাকেও একটা কাজ দিয়েছিলাম, সেটাও ঠিকঠাক করতে পারলে না তুমি। বলেছিলাম হার্দিকের ছায়া হয়ে থাকতে, ও কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে সব খবর নিতে। ঋষি কাচুমাচু হয়ে বলল, তেমন তো কারোর সাথে মিশতো না হার্দিক। সারাদিন কাজ আর রাত হলেই সুরা নিয়ে বসে পড়তো। তবে কয়েকদিন ওর মধ্যে একটা পরিবর্তন চোখে পড়েছিল। আর ওই সাংবাদিক সোহিনী সেনের সাথেও একটু বেশি জড়িয়ে পড়েছিল। অমরেশ সেনগুপ্ত আবারও হেসে বললেন, সোহিনী সেন কে জানো? সুহাসের প্রেমিকা। এতদিন ধরে হার্দিককে নিজের জালে ফাঁসানোর চেষ্টা করছিল, তা সে যা পারে করুক। অবশ্য এটা করে আমারই ভালো হয়েছে, হার্দিককে মরতে হবে আর দোষ যাবে সোহিনীর উপর। খবরের শিরোনামে বেরোবে, প্রেমিকের মৃত্যুর প্রতিশোধ নিতে খুন হলেন অমরেশ সেনগুপ্তর ছোট ছেলে। আমি না হয় একটু চোখের জল সবার সামনে ফেলবো, যতই হোক অভিনেতা হার্দিক সেনগুপ্তের বাবা আমি। কথাটা বলেই হো হো করে হেসে উঠলেন। 6 মাস পার হয়েছে, সবার মনে হার্দিক জায়গা করে নিয়েছে। কাজ খুব ভালো মতো এগিয়ে যাচ্ছে। সোহিনী বুঝতে পারছে হার্দিক সুহাসের জায়গাটা নিতে পেরেছে, কিন্তু তার মনে হয়তো একটু একটু করে তার মনেও বরফ গলেছে। তাই তো হার্দিকের কথা মতো ওর ছায়া হয়ে সাথে রয়েছে। এই ভালো সময়ের মধ্যেই এলো আবার একটা ভয়ঙ্কর রাত। সোহিনীর কাছে খবর এলো আজ রাতেই অমরেশ সেনগুপ্ত এই গ্রামে আসছেন। সোহিনী জানতো তিনি কেন আসছেন। এর আগেও তিনি হার্দিকের উপর হামলা চালানোর চেষ্টা করেছেন, সেটা এখনো হার্দিক জানে না। তবে এই সত্যের এবার সম্মুখীন হতে হবে হার্দিককে। হার্দিকের ফোনে অমরেশ সেনগুপ্ত ফোন করলেন। হার্দিক ফোন রিসিভ করতেই, হ্যালো বেটা, কেমন আছো? তোমার মা তোমার জন্য কেঁদে কেঁদে অস্থির হচ্ছেন। আমি গ্রামে গিয়ে সবার কাছে ক্ষমা চাইবো। তার আগে তুমি এসে একবার মায়ের সাথে দেখা করো। আপনি সত্যি বলছেন? আপনি ক্ষমা চাইবেন সবার কাছে? হ্যাঁ বাবা, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তোমার আর আমার এই দূরত্ব আমাকে শেষ করে ফেলেছে। আমি আমার বাকি জমিও গ্রামকে দিয়ে দেব। তুমি একটা কাজ করো, কাউকে কিছু না বলে গ্রামের বাইরে এসো, আমি গাড়ি পাঠাচ্ছি, তুমি তাতে চলে আসবে। ঠিক আছে বাবা, আমি যাব। সন্ধ্যার দিকে হার্দিক তৈরি হয়ে বেরোনোর সময় সোহিনী পিছন থেকে ডেকে বলল, আমাকে না নিয়ে কোথায় যাচ্ছেন? খুব তো বলেছিলেন ছায়া হয়ে থাকবে। তোমাকে ছেড়ে কোথাও যাব না, আর এখন একা একা চলে যাচ্ছেন? হার্দিক বলল, তুমি যাবে আমার সাথে? সোহিনী বলল, যাব তো। সোহিনী আগে গ্রামে ছেলেদের সবটা জানিয়ে রেখেছিল, তারা আগে থেকে প্রস্তুত হয়ে আছে। সোহিনী আজ নিজে হার্দিকের হাতটা ধরলো। হাঁটতে হাঁটতে হার্দিক তাকালো সোহিনীর দিকে, কিন্তু মুখে কিছু বলল না। হয়তো কিছু কিছু মুহূর্ত কোনো কথা না বলে উপভোগ করতে হয়। এতদিন পরে হলেও তো সোহিনীর মনে জায়গা করতে পেরেছে হার্দিক। গ্রাম থেকে বেরিয়ে গেছে দুজনে। অমরেশ সেনগুপ্তের পাঠানো গাড়ির কাছে আসতেই অমরেশ সেনগুপ্ত গাড়ি থেকে বেরোলেন। হাসতে হাসতে বললেন, দুজনে এসেছো দেখছি, কাজটা তাহলে আরো সহজ হলো আমার কাছে। সুহাসের মৃত্যু নিজের চোখে দেখনি সোহিনী সেন, কিন্তু হার্দিকের মৃত্যুটা নিজের চোখে দেখতে পারবে। হার্দিক ভীষণ অবাক হয়ে বলল, কি বলছেন আপনি? হঠাৎ করে অমরেশ সেনগুপ্ত পিস্তলটা বের করে হার্দিকের দিকে তাক করলেন, কিন্তু হার্দিককে সরিয়ে সোহিনীর সামনে দাঁড়িয়ে গেল। গুলিটা লাগলো সোহিনীর পেটে। গ্রামের ছেলেরা আগে থেকে প্রস্তুত ছিল, কিন্তু হঠাৎই এমন হয়ে যাবে বুঝতে পারেনি তারা। তবে আর জীবনের ভয় না করে তেড়ে গেল অমরেশ সেনগুপ্তের কাছে, ধরে ফেললো তাকে। সোহিনী হার্দিকের কোলে লুটিয়ে পড়ল। হার্দিক কথা বলতে পারল না, শুধু দুহাতে আগলে নিল তাকে। সোহিনী বলল, খলনায়িকাদের গল্পের শেষে মরতে হয়, তবে আমি বেঁচে থাকবো আপনার মধ্যে। আমি শেষ নিঃশ্বাস অবধি কথা রেখেছি, আপনার ছায়া হয়ে থেকেছি। এবার আপনি কথা রাখবেন, শেষবার কিছু চাইবো আমি। হার্দিক কাঁদতে কাঁদতে ঘাড় নাড়ল। সোহিনী সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে, তাও সব কষ্টকে উপেক্ষা করে বলল, কোনো দয়াতে নয়, কোনো এক অধিকারে আমাকে জড়িয়ে ধরবেন। হার্দিক বুকে জড়িয়ে নিল সোহিনীকে, তারপর চিৎকার করে উঠল। 10 বছর পর একজন সাংবাদিকের সাথে কথোপকথনে, আচ্ছা হার্দিক সেনগুপ্ত, আপনি এমন একটা গ্ল্যামার দুনিয়ার জগৎ ছেড়ে এখানে রয়ে গেলেন কেন? আপনি তো শহরে বসেও এখানকার কাজ দেখাশোনা করতে পারতেন। প্রথমেই বলি, আমার নাম হৃদয় সেনগুপ্ত। এই গ্রামেই আমার বাড়ি, এখানেই আমার নিজের মানুষেরা আছেন, আমার ভালোবাসা আছে, এটাই এখন আমার জগৎ।
আপনার ভালোবাসার মানুষটির নাম কি আমরা জানতে পারি? সে আমার হৃদয়ে থাকুক, যদিও সে কোনোদিনও বদনামে ভয় পায়নি, তাও তার নামটা গোপনই থাক। আচ্ছা, আপনার এই পরিবর্তন কি তার জন্য? সেই আমার জীবনের পথ দেখিয়েছে, আমার খলনায়িকা, আমার ভালোবাসা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।